হ্যালো, গুড ইভিনিং। কালকেও তো লাইভ করতে এসেছিলাম। আচ্ছা, কেউ থাকো বা না থাকো, আমার কয়েকটা দরকারি কথা বলে আমি যাই। কেননা গতকালও এসেছিলাম, দরকারি কথা বলতে গিয়ে ভুলেই গেছিলাম। আমার তো এরকম হয়, বুঝতেই পারছো। কথা বলতে গিয়ে আমার দাদা এসে গেছিলো, তোর সাথে চ্যাট করতে গিয়ে ভুলেই গেছি কি কথা বলতে এসেছি, অন্য কথা বলে চলে গেছি আর কি। তো আজকে তোমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে? বৃষ্টি কেমন হচ্ছে? আমার কিন্তু ইসে নেই। আর আমার তো কানেকশানটা জানোই খারাপ, মোবাইলটাও খারাপ, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবে। একটু মেনে নিও ব্যাপারটা, কি করবে বলো? আমার নিজেরই সমস্যা হয়, আর তোমাদের তো মিনিট খানেকের ব্যাপার, দেখলে দেখলে, না দেখলে না দেখলে। হ্যাঁ, সুতরাং কি আর করা যাবে। আর তবুও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা নিয়ে আজকে বলবো, নাহলে অন্য কথায়, এই কথায় আমি টোটালি ভুলে যাই, দেখতেই পাচ্ছ, অন্য কথায় চলে যাই। তখন কালকে বসে বসে এমনি হাসা ইসে করে চলে গেলাম, এতক্ষণ করেও কোনো লাভ হলো না। যে কথা বলতে এসেছিলাম, তো আমি তো অবশ্য সেটিংটাও করতে পারিনি, ব্যাগের ওপর রেখেছি, জানো তো। আমার একটা ব্যাগ আছে, সেই ব্যাগের উপরে মোবাইলটা দাঁড় করেছি, মাঝে মাঝেই চিৎ হয়ে যাচ্ছে মোবাইলটা। এটা একটুখানি এরকম করলে হয়তো ঠিক হবে, পারছি না সেটা করতে গেলে আবার পড়ে যাচ্ছে। করিস না বাবা, হচ্ছে একটু, তাও হয়েছে না সেটআপটা, কি জানি। যাই হোক, এবার আমি তোমাদের কয়েকটা কথা বলি। আমি আগে বারবার করে বলছি, হ্যাঁ, এটা আমার সেকেন্ড আইডি। আমি কিন্তু অতটা ফেসবুক করি না। আর হচ্ছে, আমার যেহেতু মোবাইলটা আমার কাছেই থাকে, এখন তো অতটা ওর হাতে যাওয়ার প্রশ্ন ওঠে না মোবাইল, তো আমি লগ আউট করি না, বুঝতে পেরেছো। আর মোবাইল আমি বাড়ি রেখেই যাই, আর মোবাইল আমার নলেজেই থাকে, মানে অন্য কেউ সহজে ধরতে পারবে না, সুতরাং আমার অনলাইনই থাকে সব সময়। তো মানে আমি লগ আউট করি না, আমি মোবাইল অন। আর আমার মানে অনেক সময় আমার কি হয়, মানে ইন্টারনেট কানেকশান অন রয়েছে, সেই হিসাবে মোবাইলটা অফ করে চলে গেছি। মানে মোবাইলের ইয়েটা, হয়তো কিছু একটা করছিলাম, ইউটিউব দেখতে, ইউটিউবটা বন্ধ করে চলে গেছি, কিন্তু আমার ইন্টারনেট অন, যার জন্য তোমরা আমাকে বা হোয়াটসঅ্যাপ করছিলাম বা কোনো কিছুতে সবসময় হয়তো, আমি জানি না ব্যাপারটা, হয়তো আমাকে অনলাইন দেখবে, কিন্তু আমি হয়তো তখন বাজারে গেছি বা এই গেছি সেই গেছি বা বাড়ির কাজ করছি, তার মানে এই নয় যে আমি ওটা নিয়ে বসে আছি। এই একটা ব্যাপার। রাত 9টার সময় করেছি, বা রাত 9টা কিছুক্ষণ আগে আমি ওটা কিছুক্ষণ আগে আমি ওটা আপলোডে বসিয়েছি বলে তুমি রাত 9টায় পেয়েছো তা না, হয়তো ওটা আমি 6টার সময় দিয়েছিলাম। তারপরে ওটা রিজিউম করা ছিল, মানে পজ করা ছিল। তারপর আবার সেটি সে দেখলাম যে 100তে 100 হয়ে রয়েছে, টাওয়ার ফাওয়ার ঠিকঠাক আছে, এরকম করে রাখি। আবার অনেক সময় অনেক কিছু আছে আমি মাঝ রাতে দিয়ে দিই, কারণ রাতে দেখি একটু ভালো চলে। আর তখন মোবাইলটা আমার হাতে থাকলে আমার কি হয়, আমি অনেক সময় যে বললাম না, স্টার্ট রিস্টার্ট করে করে তাড়াতাড়ি করার চেষ্টা করি, যাতে ইয়েটা একটু ইসে হয়। তারপর অনেক সময় স্টোরেজগুলি হালকা করতে থাকি, ওই আর কি, বুঝতে পেরেছো। সেই হিসাবে আমার মোবাইলের যা তোমরা আপলোড বা পোস্ট বা যা পাও সেইভাবে পাও, কিন্তু যে এখন দিচ্ছি মানে জিনিসটা যে এখনই হচ্ছে তা কিন্তু না। আমি আপলোড করতে বসিয়ে দিয়েও অনেক সময় রিজিউম করে রাখি, মানে জিনিসটা ইসে করে রাখি, কি জানি বলে, পজ করে রেখে দিই, কারণ দেখছি যে তত্তর করে আমার ইন্টারনেট কাটছে, বুঝেছো। পজ করে রেখে আমি অন্য কাজ করেছি। হ্যাঁ, এইবার যদি আমার যেটুকুনি থাকবে, এবার ইন্টারনেট যখন আর আমার নিজস্ব কোনো কাজ নেই ইন্টারনেট নিয়ে, তখন আমি ওই পজটা হয়তো অন করে দিয়েছি, আবার বুঝতে পেরেছি, পজটা উঠিয়ে দিয়েছি, চলছে। এবার আমার বাকি ইন্টারনেটটা খেয়েও আপলোড হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই, এই আর কি। সুতরাং তুমি ভাববে যে 7টায় ভিডিও দিয়েছি, তার মানে এটা 7টাতেই, তুমি যে ভিডিওটা 7টাতে পেয়েছো সন্ধ্যা 7টাতে, তার মানে আমি কিছুক্ষণ আগে ভিডিওটা বসে আপলোড করেছি, বসে বসে, মানে মোবাইলে ছেড়েছি তা কিন্তু না, হয়তো সকালবেলা ছেড়েছি, কিন্তু দেখেছি তত্তর করে ওটা ভীষণ ওই খাচ্ছে, মানে ইন্টারনেট নেট খেয়ে নিচ্ছে, তখন আমি ওটাকে পজ করে দিয়েছি, বুঝতে পেরেছো। তো ওটা আমি এইভাবে, মানে যে যেরকমভাবে চালাই, যেহেতু আমার মানে ইসে নেই, মানে আমার এই মোবাইলটা খুব হ্যাং করে, মোবাইলটা খুব স্লো, তারপরে স্টোরেজ, মানে মোবাইলটা নিয়ে আমি ভীষণ আনহ্যাপি কেনার পর থেকেই। তারপরে আমার নিজের বাড়িতেও তোমার
মানে ইন্টারনেটের আর কোনো ইসে নেই, যে কী জানি বলে ওইসব নেইটেই এখনও অবধি। তারপরে কম্পিউটারটাও এখনও নষ্ট হয়ে গেছে, যে আমি কম্পিউটারের মাধ্যমে ঝটঝট করে পাঠাবো, সেটারও সমস্যা আছে, কারণ কম্পিউটারটা নষ্ট হয়ে পড়ে আছে। এটা ঠিকঠাক করলে পরে তারপরে অনেকটা আমি সে করতে পারবো হয়তো। তারপরে মোবাইলটা তো চেঞ্জই করতে হবে, কেননা মোবাইলটার মধ্যে মানে অজস্র মানে মানে হেয়ার ক্র্যাকের মতো গ্লাসটা আমার আবার কভার ছিল না, যে মানে গ্লাসকে রক্ষা করার জন্য যে কভার, সেটাও আমার নেই। অজস্র হেয়ার ক্র্যাক হয়ে রয়েছে, বুঝতে পেরেছো? যার জন্য না খুব অসুবিধা হয়, এই আর কি। তো ইউটিউবেও কিন্তু সেটাই হয়। আর অনেক সময় অনেকক্ষণ আমার থেকে যায়, সে রাত্রেবেলাটা একটু দেখি টাওয়ারটা পাওয়া যায় আর চক্করটা তাড়াতাড়ি ঘুরে, নয়তো ইউটিউবেও না মানে পরিষ্কার এসে যায়, মানে হচ্ছে না, হবে না, নেট কানেকশান এসে যায়। তো রাত্রেবেলা একটু নেট কানেকশানটা থাকে, অনেক সময় আমি রাত্রেবেলাইতে দিই তোমার কী বলে ওটা না, ওই যে লাইভে আসি। আর এবারে লাইভে আসতে গেলে আমার ঘুম পেয়ে যায়, আর বেশিক্ষণ আমি স্ক্রিনে তাকিয়ে থাকতে পারি না, আমার ঘুম পেয়ে যায়। তো এবার কালকে যেমন কি হয়েছে, মাকেই বলেছি, মা বলে কি তাহলে এক কাজ কর, খেয়ে দে, মানে ঘুম পাচ্ছিল না, খেয়ে দে তুই লাইভ বা যেটা হোক করার কাজ করো, এখন খেয়ে দে, আমাকে ছেড়ে দে। তারপর তো মা শুতে চলে গেছে, মাকে বলাই ছিল যে আমি করবার, আমার ঘরে তো আলো জলে কোনো অসুবিধা নেই, মনাও ছিল ঘরে, কালকে বৃষ্টি ছিল, মনাও বেরোচ্ছিল না। তা করে টোরে তারপর আমি শুয়েই পড়লাম, একটা না বসে থাকতেও পারছি না, শুয়েই পড়লাম। তো যাই হোক, এই আমি বলে দিলাম যে তোমরা চিন্তা করবে যে আমি মানে প্রচণ্ডভাবে এটা নিয়ে বিজি হয়ে রয়েছি, এখন ভিডিও দিচ্ছি বলে এখন আছে অনলাইন, তা কিন্তু না। তেমনি সেটা আমার হোয়াটসঅ্যাপেও হয়, তুমি হোয়াটসঅ্যাপেও আমাকে অনলাইন দেখবে, হয়তো বা অন দেখবে, কিন্তু আমি হচ্ছে সামনে না, বুঝেছো? আমার সেটিং নেই না, ধূপধাপ করে যাচ্ছে সব, ওই আর কি। হোয়াটসঅ্যাপেও আমার তাই। আর আমার ইনস্টাগ্রাম বোধহয় ছিল, এখন আর ছিল বোধহয়, আর না চালিয়ে মানে আমার মনেও নেই, আর সে মানে এত কিছু আমি চালাতে পারি না একসাথে, আর পেরে উঠি না, এই আর কি। আমার আরও কয়েকটা আইডি ছিল, একদিন খুলে দিয়েছিল, অনেকগুলো একসাথে 5-6টা খুলে দিয়েছিল। তো এখন আছে কি না জানি না, সেগুলো আমি তো আর চালাই না, অনেক মাস না চালালে নাকি বন্ধ হয়ে যায়। তো এখন এও বললো ঠাকুরের ফটো দেওয়া আছে, মানে তাও তোমরা খুঁজে পাবে না, মুশকিল হচ্ছে, কেননা ওগুলির মধ্যে আবার ঠাকুরের ফটো দেওয়া আছে, মানে আমিও ডিপিতে মনে করতে পারবো না যেটা আমার আইডি, কেননা ঠাকুরের ফটো, এরকম ঠাকুরের ফটোওয়ালা, অরিন্দম সেনগুপ্ত, হ্যালো, সেরকম ঠাকুরের ফটোওয়ালা আমার প্রচুর, মানে ওরকম ঠাকুরের ফটো দেওয়া ডিপি অনেকের আছে, মা কালীর ফটো বা বিড়ালের ফটো, এরকম প্রচুর পাবে। তো আমি নিজেও এখন আমার নিজের আইডি চিনতে পারবো না, আর আমার মনে হয় না ওই আইডি আর রয়েছে, কেননা কয় মাস একদম না চালালে তো একদম থাকেই না। আমার তো বোধহয় 6-7 মাসই চালানো হয়নি, বা হয়তো কোনোটা 1 বছরও চালানো হয়নি, এরকম হতে পারে। ওই আমার প্রথম আইডিটা নষ্ট হয়ে যাওয়ার পরে দুঃখে আমি অনেকগুলি আইডি খুলে ফেলেছিলাম, মানে আমি না, মানে একে ওকে বলে এর মোবাইল ওর মোবাইল দিয়ে খুলেছিলাম, তো কোনো ব্যাপার হয়নি। তো ওর মধ্যে ঠাকুরের ফটো দিয়ে করেছিলাম। তো প্রথম একটু ঠাকুরের ফটো ট্যাগ করতাম নিজের আইডিতে, পরে আর করে দিই। সে আমি নিয়ে মানে বলতে পারবো না যে এখন আমি নিজেও বলতে পারবো না আমার এখন আইডি আছে কি না, ওটা নষ্ট হয়ে গেছে। কারণ আমার তো মনে হয় যে ওগুলোর কেননা ওদের ওই ফোন নাম্বার আদৌ রয়ে গেছে কিনা তাই বা সন্দেহ আছে আমার, আদৌ ফোন নাম্বার রয়ে গেছে কিনা ওদের। তো ফোন নাম্বার যখন নেই, তো আমার মনে হয় না ওই আইডি আর আছে, ফোন নাম্বারই বোধহয় ওদের, কেননা কারোর এয়ারসেল ছিল, কারোর ওই যে আরও কত রকমের ফোন নাম্বার বেরিয়েছিল না, রিলায়েন্স ছিল, এইসবের ফোন নাম্বার ছিল বোধহয়। এখন তো বোধহয় এয়ারসেল হ্যানা ত্যানা অনেক বেরিয়েছিল না, তো আমার মনে হয় না। তারপরে ওই যে ছোট্ট জিও, সিডিএম এর ছোট জিও, আমার মনে হয় না ওরা সেটাকে পোস্ট করেছে অন্য কিছুতে, কেননা ও সব এখন মিনিমাম রিচার্জটাই এত বেশি, এতগুলি ফোন কেউই আর রাখবে না, আমিও রাখিনি, কেউই রাখবে না।
তো এর জন্য আমার মনে হয় না, তার জন্য যে যতটা মনে হচ্ছে ওই আইডিগুলি আর আমার নেই, কারণ আমি আর চালাইনি, আর ওদেরও ফোন নাম্বার নেই, তো হবে কি করে বলো, এই আর কি। তো এইবার গরম লাগছে, ফ্যান তো ফট করে ছেড়ে দেবো, তখন তো আর কিছুই শোনা যাবে না। এবার আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম একটু বেরোবো, তো বেরোবো যে ধর বেরোবো, এমন বৃষ্টি হচ্ছে, একেবারে চাতালটা ভিজে গেল। প্রথম দিকে একটু শুকালো চাতালটা, আমি ভাবলাম এবার একটু রেডি টেডি হয়ে একটু না বেরোলে হয়। এই বর্ষাকাল, আমি বলেছি না যে বর্ষাকাল আমি একদমই পছন্দ করি না, বর্ষাকাল আর শীতের কাল। কলকাতায় অসুবিধা নেই না, কলকাতার বর্ষা আমি পছন্দ করি না, বাবা বেরোনো যায় না, লোকের গু মুখ হেনা তেনা, বাবা বাবা। তবু আমি মৌলালিতে জল পাইনি, কিন্তু শ্যামবাজারে জল ওঠে। তাও জেঠিমার বাড়ির ছাদটা পেয়েছি, আমার অসুবিধা হয়নি, সবসময় আমার ছাদের ঘরটাই ছিল, তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু তারপর সামনে বড় রাস্তা, জেঠিমার বাড়ি লাগোয়া তো বড় রাস্তা, সেই দিকে একটা সুবিধা ছিল, তো হাঁটা চলার জায়গা ছিল। কিন্তু তবুও বৃষ্টির জল গায়ে লাগা আমার ভীষণ ঘেন্না লাগে। ভীষণ, লোকে যেমন বর্ষাকাল পছন্দ, আমার তো কোনোদিনই না। আর এই বর্ষার জন্য আমার গ্রামগঞ্জেও পছন্দ না, মানে আর আমার আবার স্যুটও করে না, মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার, বেশি ইসে টিসে আমার স্যুট করে না। আমার একটু ড্রাই ওয়েদারটা আমার পক্ষে ঠিক আছে, যার জন্য আমি পাহাড়ও অত পছন্দ করি না, আমার শরীরে কষ্ট হয় না, নিঃশ্বাসেও কষ্ট হয়। আর আমার সামুদ্রিক ওয়েদার ঠিক আছে, একটু গরম থাকুক, তার জন্য এইবারের মতো এরকম বিভৎস গরম সেটা পছন্দ না, এইবারের মতো যে বিভৎস গরম সেটা পছন্দ না। কিন্তু ঠিক আছে, গরম মানে এখন যে ওয়েদারটা আছে সেটা যদি বৃষ্টি না হয়ে থাকতো আমার কোনো অসুবিধা নেই, আমি মানে 10 রকমের কাজ একাই সামলে দিতে পারি। এখন অবশ্য আমাকে 10 রকমের কাজ করতে দেয় না বাড়িতে, ঠেঙ্গিয়ে একদম ওই করে দেবে, মানে এত কাজ বাজ করে করে না এমন ওষুধ বাঁধিয়ে ফেলেছি। ডাক্তার সবসময় শুধু বলে রেস্ট নাও রেস্ট, হ্যাঁ, কিন্তু এখন আর রেস্ট নেওয়া হবে না। মানে হ্যাঁ, অ্যাক্টিভিটিস করো, সেটা হচ্ছে তুমি ঘন্টাখানেক হাঁটো, ফিজিক্যাল এক্সারসাইজ করো, সেই জনিত কাজ, মানে অ্যাক্টিভিটিস করো। বাট তুমি যে কাজগুলি করেছো, এই যে নাকে মুখে খেয়ে দৌড়ে ট্রেন ধরাটা কোনোদিনই, ট্রেন জার্নিটা কোনোদিনই ব্যায়াম না। ওটা তুমি নড়ছো, ট্রেন নড়ছো, তোমার সারা অঙ্গ প্রত্যঙ্গকে ওই করতে করতে গেছে। খাবারের পরে তো সেটাকে একটা দিতে হয়, দৌড়, কোনো রকমে নাকে মুখে খেয়ে, এটা না খেয়ে ওটা খেয়ে, ওখানে গিয়ে আবার খিদে পেয়েছে হয়তো, এই যে তেল ভাজা খেয়েছো বা এই খেয়েছি, এই যে খাবারের কোনো রুটিন নেই, নিয়ম শৃঙ্খলা নেই, রেস্ট নেওয়া নেই। হ্যাঁ, সব কিছুর তো একটা ওই আছে, যেমন হাউস ওয়াইফরা রেস্ট নেয় বা যারা ঘরে কাছাকাছি পায়, সেই যে ছোটাছুটি হয়ে গেল, সব কিছু তো একটা সমস্যা, এ হাঁচি দিয়েছে, ও কাশি দিয়েছে, কোনো একটা সমস্যা ওই করার জন্য ঝটপট করে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ফেলেছি, সেই ওষুধ আবার কন্টিনিউ করিনি, ওই 2 দিনের মাথায় খেয়েছি 2টো ওষুধ, সেরে গেছে, ওষুধের কোর্সটাও কমপ্লিট করিনি, সব মিলে এখন ভোগিয়েছে, বুঝেছো, ভোগাচ্ছে সব কিছু ইয়েতে। কত সময় হয়েছে যে অনেকটা খাবারের গ্যাপ পড়ে গেছে, বা সকালে খেয়েও যেতে পারি, কিন্তু শরীরটা কেমন করছে, খেয়ে গেলে শরীর গা গুলাচ্ছে, খাইনি, শিয়ালদায় নামতে নামতে সেই 11টা হয়ে গেছে। আরে নামলে কি খাওয়া হয়, আর খেলেই তো সেই তেলে ভাজা কচুরি, ভাতের দোকানে কি সবসময় যাওয়া যায়? এইগুলি করে না শরীর আমার ভীষণ হয়ে গেছে। বুঝেছো, আমার বাবার মৃত্যুর সময়ও ডাক্তার বলেছে একই কথা, যে দীর্ঘকালীন এই 7 ঘন্টা জার্নি করে উনি কোনো রকমে মানে খাওয়া দাওয়া, আর এই সারাক্ষণ শরীর জার্ক করছে। আমরা তো ভেবেছি যে শরীর ভালো থাকে, জার্ক করছে শরীর, মানে চলছে, তা হয় না। একটা মেশিনকেও তোমাকে রেস্ট দিতে হবে, একটা মেশিনকে তেল দিতে হবে, তার ধুলোবালি পরিষ্কার করতে হবে, সব কিছু। তুমি মেশিনটা চলছে বলে ঘড়ঘড়িয়ে চলতে চলতে একসময় কী হবে বলে তো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে, যেটা আমার বাবার ক্ষেত্রে হয়েছিল, বুঝেছো। মানে সব অর্গান চলেছে ঠিকঠাক মতো, যার জন্য আমার বাবা হসপিটালে যাওয়া মানে লাস্ট আমার বাবার যখন হসপিটাল ওই হলো, তখনের আগে সে অবধি আমার বাবা সাইক্লিং করেছে, কিন্তু যখন আর নিতে পারলো না, তখন নিতেই পারলো না। আর আমার মা কিন্তু সবসময় মানে সে আন্দাজে নরম সরম, মানে খুবই মাসিরা এরা কিন্তু বলতে নেই, মানে কোকিয়েও লাস্টিং করে। আর আমরা যখন একবার করি না, আর দাঁড়াতে পারি না, আমাদের টুকিটাকি জিনিস হয় না, হয় যখন এত বড় একটা কিছু হয়, মানে তাতে হয় রিকভার করবো, নয় একেবারে এক্সট্রা করে দেবো। আমাদের টুকিটাকি উচ করে দিন কাটে না, বুঝতে পেরেছো। কিন্তু আমাদের দিদা টিদাদের দেখলাম
বাবা দিদা মাসি এদেরকে দেখলাম, বাপরে বাপরে বাপ, মানে কোকিয়ে কোকিয়ে ওই করে 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 বিছনা লেতে লেতে মানে রোজই মনে হচ্ছে মরে যাচ্ছে। করে করেও এক একজনের 80 বছর আয়ু, মানে খুব কষ্ট পেয়েছে। সেই জন্য যে মা মারা পড়েছে আর মারা গেছে, মানে না ধর মার্কার 2 দিন হাসপাতালে ভর্তি, 2 জন ওই এদের খুব মানে এদের আশ্রয়টায় মানে খুব মানে ইলাস্টিকের মতো করে ছ্যাঁকড়া গাড়ির মতো, মানে ছ্যাঁকড়া গাড়ির মতো যাচ্ছে যাচ্ছে, মানে আয়ুটা অনেক দীর্ঘ করে। আর মৃত্যুর আগেও অনেক দিন ভোগে, অনেক বছর ভোগে এরা, মানে ভোগে মানে করে বাড়ি নাড়াচাড়া বাবা সেরকম। তো অনেকের এই জিনিসে আশ্রয় থাকে, আমাদের আবার তা না। তো এর জন্য ডাক্তারবাবু সবসময় বলে রেস্ট নেবে, রেস্ট রেস্ট নেবে। যেমন অনেকের যেমন এই খাওয়া বন্ধ ওই খাওয়া বন্ধ করে দেয়, আমাদের কিন্তু তা না। বলেছে ওষুধ খেতে গেলে পথ্য খেতে হবে, খাওয়া দাওয়া রেস্ট নেবে। অতিরিক্ত শরীরের মানে অনিয়ম গেছে, বুঝেছো? মানে দীর্ঘকালীন অনিয়ম, যেটা 1 মাস 2 মাস হয়, মানে বছরের পর বছর অনিয়ম গেছে, বুঝতে পেরেছো? অনিয়ম কোনো মান্যগণ্য করা নেই, ও হয়ে যাবে ঠিক আছে, ও একটা ওষুধ খেয়ে নিলাম আমরা, এই করে করে এইবার খেয়েছি, বুঝতে পেরেছো তো? আর তারপরে তো কন্টিনিউশন এই বনগা লোকালের জার্নি, পরিবেশ দূষণ, এই হাঁচি দিচ্ছে ও কাশি দিচ্ছে, মানে বুঝতে পারছো দীর্ঘ সময় বাথরুম আটকে রাখা, কত রকম জল না খাওয়া পড়া, যে জল খেলে বাথরুম পাবে, বাথরুম কোথায় রাস্তাঘাটে, এই ইনফেকশান, এই ওই সেই। এই জন্যই আমাদের মানে এই সবকালীন ব্যাপারটাই হয়েছে, এই সবকালীন নিয়েই আমাদেরও হয়েছে, আমার বাবারও হয়েছে, আমারও হয়েছে, বা XYZ অনেকেরই হয়েছে। এই যে এখন আমাদের পাশের বাড়ি যে ঠিক কি অসুস্থ, অথচ চাকরিতে যেদিন ওনার লাস্ট মানে চাকরি ছাড়বে তখনও চুলের ঝুঁটিটা বেঁধে কোনো রকম বলে কি কিচ্ছু খায়নি করে, হয়তো মানে একদম ফাঁকা মুখে বেরোতে নেই, NRS কাজ করতো, তারপরে সেই রাতে ফিরতো হেঁটে হেঁটে, কখনো হাঁটা পড়তো না তো, ফিরে কত ঘরের সংসারের কাজ সেরে রাত 1টায় ঘুমানো, আবার সকালে উঠে সেরে, মানে সারা জীবন তালাই দেখেছি বাড়ি, মানে আমাদের বাড়ি যেমন তালা, ওনারা পরে এসে জমি কিনে বাড়ি করেছে ওই পাশটায়, ওনাদের বাড়িও তালা, এই দুটো বাড়ি পর পর তালা। তো উনিও ট্রেন ফ্রেন, এই বৃষ্টি বলো বাদলা বলো, এই তো NRSের ওই সেটার তলা দিয়ে, সাগরটার তলা দিয়ে যে গেছে ট্যাছে, ভাবতেই পারছো এই এক গলা জল দিয়ে, বলে তখন কিচ্ছু হলো না। আর এখন উনি এই রিটায়ারটা করে ঘরে বসেছে, পেনশনটা পায় এত, বাড়িতে গাড়ি বাড়ি একেবারে মানে সাদা মার্বেল প্যালেসের মতো বাড়ি, 2টো গাড়ি, ছেলে নবান্নতে যায়, হ্যাঁ কি বলবো, মানে ছেলের বৌমা আছে, নাতনি আছে, সব জেঠিকে দেখলে মনে হবে কোনো তস্য বুড়ো, অথচ একটা সিনথেটিক শাড়ি পরে চলে যেত, যে গরমকালে একটা ভালো শাড়ি, ওই শাড়ি কিচ্ছু না কোনো দিন, জানো তো, কোনো রকমের সিনথেটিক শাড়ি, শীতেও সিনথেটিক, গরমেও সিনথেটিক, ছাপা শাড়ি, মানে কত শাড়ি পরে তো বেরিয়েছে এত এত, কিন্তু চাকরি বাকরি করে সে তো পড়ার সময় কি যেত, তো যেখানে চাকরি করতে সেটাই তাদের রোজকার জীবনের আনন্দ। কতদিন দেখেছি বাজারে যেটি পেঁপে কিনে, আমি কী হলো তুমি কাজে যাওয়ার সময় পেঁপে কিনছো, ওই যে বাজারটার ভেতর দিয়ে তো আমাদের স্টেশনটা, মানে স্টেশনটাই যেতে বাজার করে, বলে কি নিয়ে যাব, ওখানে একজন আছে এরকম ওনাদের মতো অনেকে যে যা হয় দেয়, তার জন্য একটা তরকারি করে, সবাই ওনার থেকে কিনে খায়, তরকারিটা নেবে, বা একটা হিটার দেওয়া আছে, যে যার মতো যার যেরকম খাওয়া সেদ্ধ করে নেওয়া, কেউ খাবে ঝোল, এই আর কি, এই সব খেয়ে খেয়ে জীবনটা তখন কত স্বর্গ। তারপরে নিজে আসতো, নিজের এসে আবার নিজের মাকে, মায়ের মানে বাপের বাড়ি একটু চক্কর দিয়ে আসতো, কারণ মা ওখানে পেনশন হোল্ডার, বুড়ো মানুষ, এই অবস্থা করলো। সেই মানুষটা এখন দেখলে মনে হবে একেবারে দুর্মুজ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে রয়েছে। এই হয় চাকরি বাকরি ছেড়ে দিলে না এই অবস্থা, মানে কোথায় শরীর এত বড় মুখ হয়ে গেছে, হাজারটা রোগ এসে পড়েছে ওনাকে, কোথায় ছিল এই রোগগুলো? ওনার তো কতগুলো অপারেশন গেল, তারপরে উনি ছুটে ছুটে চাকরি করলো। আমি তো এখন দেখে ভাবি যে চাকরিতে যখন যেত না, আসতো মানে বছরখানেক আগে যখন উনি রিটায়ার করেছেন, তার আগে আমি বলতাম এই ছুকরি এমন করে ডাকতাম, আর কি হাসতো কত। আর এখন ঠিকমতো করে কথাই বলতে পারছে না, কথা বলতে পারছে না, মুখে স্বাদ নেই, খেতে পারছে না,
বলে যখন খাওয়ার সময় খাইনি, সময় মতো খাইনি, যা হয়েছে পটল, বলে একটা নুন দিয়ে একটু পটলের মতো ঝোল করে দিয়েছে ওই কাজের ওখানে, সবাই মিলে ওটাই নিয়ে নিয়ে খাওয়া। বলে কি আর এখন পয়সা আছে, কড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিচ্ছু করতে পারলো না। কি জীবন না, এর জন্য না সময় মতো অল্প থাকুক করতে হয়। কিচ্ছু খেতে পারে না, কিচ্ছু না। হেনা রোগ নেই ওনার, শুরু হচ্ছে হেন রোগ নেই শরীরে। তাও তো ঘর ঝাঁটায় সব করে। বলে কি এটুকুনিও বন্ধ হলে না, মামুনি মামুনি ডাকে আমাকে, বুধু তুমি জানো না এটুকুনিও যদি বন্ধ হয় না উনি মরে যাবে। বলে এইটুকুনি যদি বন্ধ হয়, বলে কি করার তো দরকার পড়ে না, ছেলেও রেগে যায়, বৌমাও রেগে যায়। হ্যাঁ, বলে কি করি শুধু নড়াচড়ার জন্য। বলে কি একবার বিছানায় পড়ে গেলে যুবতী হয়ে যাবো, আমার মা যেমন বলে। বলে কি আমারে তুই যে বলিস মা গিয়ে শো, আমার জানি শুতে যেমন কষ্ট, শোয়ার পরে তো ঘুম তো আসেই না। নাহলে ওনাকে কে কোনো তো বার্ডেন নেই ঘাড়ের ওপরে যে এটা করতে হবে, এটা করে তাগাদা তো নেই। বলে কি তারপরে আমি উঠতে পারবো না। বলে তারপরে উঠে শরীরটা চালাতে যা কষ্ট হয়েছে না, শুধু চেয়ারটার মধ্যে বসে টিভিটা। হ্যাঁ, এই আর কি, জানো তো এরকম। সেই জন্য বললাম যে সময় মতো তো কিচ্ছু কোনো রকম, আমার মাকেও তো দেখেছি, বলে না হাড়ির ঢাকনার উপরে খাবারটা খেয়ে গেছে, এখন খেতেও পারে। তাই বলি হাউস ওয়াইফ অনেক ভালো, তবুও তারা খায় দায় সব কিছু করে, হিংসেও করতে পারে, দুটো কুটনামিও করতে পারে। সাংসারিকারীরা তো তাও করতে পারে না, এরা তো তাও করতে পারেনি। সেই দেখি তো এনআরএসে যেত এখান দিয়ে, অনেক আছে। তারপরে বন্ধ করো না, থাক, তুমিও তোমার ওই দিকেরটা বন্ধ করে দাও। তাহলে এটা খোলা থাকে, এটার আলো যাচ্ছে তো, ওই দিকে এটা বন্ধ করে, নাহলে ওই বাচ্চাটা চলে আসবে। তারপরে আবার কি চলছে হাতটা, সেই দেখলাম যে আমার বাবাও এত, যখন রিটায়ার করেছে তারপরে বলছে যে আমি যে তুমি একটু রেস্ট নাও। বলে কি না না শোনা, আমি রেস্ট নিলে পাগল হয়ে যাবো, মানে মরে যাবো শরীর। তারপরে টিকিট, সে আগের মতো টিকিট কাটতো, মান্থলি করে নিত, আমার সাথে সাথে ইউনিভার্সিটিতে যেত। তখন আমার বন্ধুরা বলতো কি এই কী রে তুই কি পালিয়ে যাস, নাহলে বাবাটাকে সবসময় নিয়ে নিয়ে আসিস কেন, বুড়ো মানুষটাকে। আমি আর পালাই না, উনি নিজের স্বার্থে আসে, নিজেকে সুস্থ রাখার জন্য। আমি পালিয়ে যাই, ওনাকে নিয়ে আসিস কেন। হ্যাঁ, আসলে সবাই জানে মানুষ রিটায়ার করেছে, এবার খাবে দাবে ঘুমাবে, হাই তুলবে, মানে ও তো তা তো না, সে সবসময় এরকম মানে মেশিনের মতোই চলেছে। এই আমাদের এই পাশের বাড়ির জেঠি এখন বন্ধ হওয়া তো ওনার একদম অসুস্থ হয়ে পড়েছে। সেই আর আমি বলি তো জেঠি তোমার সব শরীর ঠিক হয়ে যাবে। কাঁদে মাঝে মাঝে পাঁচিলটা ধরে, কি হয়ে গেল, কি ছিলাম কি হয়ে গেল। বললাম কি জেঠি এক কাজ করো, তুমি সে নাও, আবার তুমি মান্থলি করো শিয়ালদা অবধি, তুমি যাও অন্তত সপ্তাহে 2 দিন যাও, তুমি ঠেলে গুতে যাও। বলে কি হ্যাঁ গুড্ডু ইচ্ছা করে, মন চলে গেছে, কিন্তু আমাকে কে নিয়ে যাবে। আমরা কি বলো, তুমি তো 5 জনকে নিয়ে যেতে পারো। বলে কি না গুড্ডু 5 জনকে নিয়ে যাব কি, যাওয়ার আর ওই রেগুলারিটি বা ওই মোশন ওই অ্যাক্টিভিটিসের ভরসাটা পাচ্ছে না। বলে কেউ যদি একটু চালিয়ে দিতে পারে আবার ওনাকে, বলে কি আমি চলেই যাবো, এই পাচ্ছে না এই জীবন। অথচ বলে কি তোরা পেনশন টেনশন বাড়ি তোর সব নিয়ে আমার একটু দিস, আমি ওইখানে ওইসব জায়গায় পিজি টিজি করে থাকবো, আমি ফ্রি সার্ভিস দেবো এনআরএসে গিয়ে। বলছে যে আমি পাচ্ছি না, এরকম হয়ে যায় জানো তো একসময়। হ্যাঁ, অনেকের কাজেই আনন্দ, আমার বাবার যেমন ছিল কাজেই আনন্দ, কাজ থেকে তাকে ওই রাখলে সে থাকতে পারতো না। এই যে যেমন আমার, এই যে আমি এখন ডাক্তার বারবার বলে শুয়ে থাকো বসে থাকো, বা মাথাটা কাজ করে না, মাথাটা সারাক্ষণ অস্বস্তি করে ওষুধের ধাক্কায় বা এতদিনের ওই জন্য, হ্যাঁ সেই জন্য আমি শুয়ে বসে থাকতে পারি না। আমার মনে হয় শুধু আমি এটার ব্যস্ততায় ওটার ব্যস্ততায় থাকবো, আমার খুব ভালো লাগে। সেই কিন্তু এখন তো জানি জার্কিং অনেক কাল আগেই বারণ করে দিয়েছিল, অনেকবার সাউথে যখন গেছিলাম তখন এর থেকেই বারণ, কিচ্ছু শুনিনি। সেই না শোনার ফল এখন এই তো একেবারে মানে ভালো করে গাড়িয়ে ধরেছে আমাকে, এই অবস্থা। না শোনার ফল একদম, কথা না শোনার ফল। ওই যে ভাবতাম শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়,
কিচ্ছু মানিনি, কিচ্ছুটি মানিনি। আরও মানে ওই করে বলতাম কি যে ওই তো দুপুরবেলাও তরকারি মুড়ি খেয়েও চলতে পারছি, এরকম একটা ব্যাপার ছিল। সব সময় এরকম একটা চিন্তা করতাম। তো এখন তো কত সমস্যায় দাঁড়িয়ে গেছে, সেগুলো বোধহয় খাবারের ডিস্টেন্স মানে ভ্যাকেন্সি, সেটা দুটো খাবারের মধ্যেই এটা বেশি পড়েছে, টিপ্ত পড়েছে, অনেক কিছু হতে পারে। বাথরুম আটকে আটকে এই ট্রেন বাস জার্নি করে, তার থেকে ইনফেকশন হতে পারে, অনেক কিছুই হতে পারে। এমনিতেও বাথরুম থেকে ছেলে মেয়ে সবারই ইনফেকশান হয়, অনেক কিছু হতে পারে ইউরিনারিতে, মানে পেটের ভিতরে, সব কিছু মিলে যার জন্য এখন দেখো ফলও খেতে পারি না। ফলটাও মানে খেলে চিন্তা করতে হয়, ফলটা খাবো, এটার থেকে যদি কোনো রিয়াকশান হয়, কত কিছু চিন্তা করতে হয় জানো তো। মানে কোনো জায়গার পুজো নেমন্তন্ন বাড়ি কিচ্ছুতে এখন আমার আর যেতেও ইচ্ছা করে না। এখন মনে হয় যেটা যে আগের মতো যদি আবার একটু খাটাখাটনি করতে পারতাম, সেটুকুনি শরীর ঠিকঠাক করলেই আমার হয়ে যাবে। আমার নেমন্তন্ন বাড়িরও দরকার নেই কোনো কিছু। এখন তো বুঝতে পারি সব কিছু, যে আগে যেমন ভাবতাম কবে ছুটি পাবো, একটু নেমন্তন্ন বাড়ি যাবো, 10টা লোকের সাথে দেখা হবে। আর এখন ভাবি হ্যাঁ তোমরা নিজেরা দেখা করো, আমি গিফটও দিয়ে আসবো, সে দরকার হলে আমি খাবোও না, কিন্তু আমি যেন এরকম কাজ বাজ নিয়ে যেমন ছিলাম সেটা, এই যে ওষুধ খাওয়ার পর শুয়ে থাকতে হবে, আগে শুয়ে থাকতে হবে, এর চেয়ে দুঃখের আর কিচ্ছু নেই। মানে যারা একটু কাজ পাগলা না, তাদের পক্ষে শোয়া বসা লাইফটা না খারাপ, বুঝেছো তো। যেমন আমার বাবা তো এর জন্য ছুটে এই কাজ ওই কাজ 10 বার করে, এই যে সেই কলকাতায় যাওয়া এখানকার লোকের সাথে, সে সাথে এমনই হলো যে কলকাতায় যে যাবে সে আমার বাবাকে নিয়ে যাবে, কোথায় ডাক্তার দেখানো, কার ফর্ম ভর্তি হওয়া, কার ভাইভা দেওয়া, ছেলে পেলেদের, এর জন্য আমার বাবার এত প্রশংসা। আর এমনি আমার বাবা তো কলকাতারই মানুষ, চেনেও বেশি, রেফারেন্সও বেশি, সব কিছু বাবার রেফারেন্সে কাজও হতো। তো মানে রেফারেন্স ছিল, এখানে যাও ওখানে যাও হয়ে যেত, আর পরিচয়ও ছিল প্রচণ্ড। তো সবাই নিয়ে যেত এখানকার, যার জন্য আমার বাবাকে রাজনৈতিক মানে সব রাজনৈতিক লোকেরা পছন্দ করতো, সব দলে রাজনৈতিক লোকেরা, রাজনীতিতে কোনোদিন আমার বাবাকে ফেলেনি, সব রাজনৈতিক দলের লোকের সাথে আমার বাবার পরিচয় ছিল। তো ওই যে কলকাতা কার শরীর খারাপ, কার কী, সব আমার বাবা যাবে, তাদের সাথে কার দাগ তুলতে হবে, সে নিজের লোক না নিয়ে আমার বাবাকে নিয়ে যাবে, এরকম অবস্থা। পিজিতে ভর্তি হবে, সব আমার বাবা। এগুলো আমিও পারতাম, কিন্তু এখন তো আর। তারপরে আমার বাবা ওই হয়ে যাওয়ার পর, এক্সপায়ারের পরে কতজন এসে কেঁদেছে যে মানে উনি নেই, মাস্টারমশাই নেই, আমরা একদম ছাতাহীন হয়ে গেলাম। মানে একটা ভরসা ছিল আমার বাবা, মানুষের জীবনের একটা ব্যক্তিগত ভরসা থাকে না, ওনাকে এটা বললে হবে, ওনাকে এটা বললে উনি ঠিক বলবে যে দাঁড়া আমি দেখছি, আমি না পারি, কে পারে সেটা, তোরা এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। বাবা চলে যাওয়ার পরে না, ওরাও মানে পাড়ার লোক এসে মানে বাবার বন্ধুবান্ধব অব্দি এসে কেঁদেছে এর জন্য। এরকম একটা এফিসিয়েন্ট মানুষ, এই আর কি, খুব মানে প্রয়োজনীয় মানুষ ছিল, সবার জন্য করত, সেই আর কি। সে এখন আমারও এই একটু কলকাতায় যাওয়া পড়ে না, জেঠিমা এদের সাথে একটু দেখা না হলে হয়। কতবার করে জেঠিমা ফোন করেছে যে তুমি একটু আসো না, একদম সম্পর্ক চলে গেল। আমি বলছি না আমি তো আসতেই পারছি না। আর এখন তো এমন অবস্থা, তাও আমি আমার বোনটাকে বলি মাঝে মাঝে তুই তো আয়, তাহলে তোকে নিয়ে যাবো। আমি একা যাওয়ার ভরসা পাচ্ছি না, আগে যেমন গাড়িওয়ালার ভরসায় চলে যেতাম, কিন্তু এই মুহূর্তে আমি একা যাওয়ার ভরসা পাই না। তা আমার বোনটা একটু চটপটে আছে, কিন্তু ও হারামি থাকে দূরে, এত দূরে, আর এত সংসার নিয়ে ভেটকায় গেছে ওর, মানে ও আর একজন সারা জীবন আফসোস করবে। এত সুযোগ সুবিধা থাকতো কিছু নেই, ও যে কিসের মোহে রয়েছে বলে না, ও এক পাওয়ার জন্য, 1 টাকার জন্য 99 ত্যাগ করতে পারে। আমরা কি বলি যে 99 টাকা পাওয়ার জন্য বা 90 টাকা পাওয়ার জন্য আমরা 10 টাকাও ত্যাগ করব, ও তা না, ও ঘেরোর মতো তেরার মতো 1 টাকাটার প্রফিটের জন্য 99 জীবনের ত্যাগ করে দিচ্ছে, মানে হেলায় নষ্ট করছে। সাদা লক্ষ্মী বাড়িতে গেছে, বুঝেছো, পরে আফসোস করবে, তখন তো আর ভগবান ফিরিয়ে দেবে না সময়টা। কিন্তু ওর মতো সুযোগ সুবিধা আমরাও পাই না, বা এরকম অফার আমরাও পাই না। আমাদের কষ্ট করতে হচ্ছে, এখান থেকে গিয়ে খুব কষ্ট করতে হয়েছে।
কিন্তু ওকে যে হারে আমরা ব্যাকআপের সুযোগ দিই, ও সেটা নিতে পারে না, বলে না আছে যথেষ্ট, নাই অদৃষ্ট, কী করবো। ও তো আর এমনি শুধু কপাল রাখে। আমরা যেমন বলি যে নিজের ভাগ্যটা নিজেকে তৈরি করে নিতে হয়। ভগবান তোমাকে দেবে, এই তোমাকে ভগবান হাঁড়ি দেবে, কড়াই দেবে, উনুন দেবে, তরি তরকারি কিনে এনে দেবে, সবজি টবজি, এবার বাকি রান্নাটা তোমাকে করে নিতে হবে। সে তুমি সেদ্ধ ভাত করে নাও বা ঝোল ভাত করে নাও, তোমাকে একদম কে করে মুখে ঠুসে গুঁজে দেয় এটা। নিজের ভাগ্যটা নিজে, আর ও সবসময় কপাল দেখা, মানে একদম মুখে ঢুকিয়ে দিলে তবে ঠিক আছে, তাহলে তো হবে না। না, তোমার সব কিছু আছে তো, তুমি ঘর বাড়ি সব কিছু দেখো। হ্যাঁ, কার বাড়িতে কে থাকে, এই যে আমাদের এত বড় বাড়ি ঘর। আমার বাবা তো 7 ঘন্টা জার্নি করতো, ও স্কুল কলেজ সব সামনে, কত ট্রেনিং কত কিছু। ওর যদি নিতে না পারে, ও শহরের হাওয়া, ও কী করবে। আর এ তো আর গ্রাম না, যখন ইচ্ছা চলেও যেতে পারে, নিতে পারে না, ও নিতে পারবে না। ওর কপালে আছে খুপড়ি করে থাকো তুমি। তবে আমরা হলে নিয়ে নিতাম, আমরা সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই যে ভগবানও না ভীষণ রেগে যায়। আমি তোকে দিলাম, তুই আমারটা নিলি না, তুই এত কষ্ট করছিস বলেই তো আমি তোকে সুযোগটা দিলাম। ও বাবা, কষ্ট করার পরেও তো সুযোগটা তুমি নিলে না, তার মানে তুমি কষ্ট করতেই চাইছো। নাও, এবার তুমি সবার সহানুভূতি কুড়িয়ে খাও, তাতে যদি কাজ হয়। আমরা তা না, আমাদের এখানে দিলে বাকিটা আমরা গড়ে টড়ে নিতে পারি। বুঝতে পেরেছো বললাম না, ওই আর কি। কালকে আমি ফেসবুক করতে বসেছি, মানে এই যে লাইভ করতে বসেছি, যেই কথার জন্য এসেছি আমি গেছি সেই কথাটাই ভুলে। আমার দাদা এসে পড়েছিল, তার জন্য আমি ওর সাথে কথা বলতে বলতে আমি সেই কথা গেছি ভুলে। তো আজকে আমি সেই কথাটা বলবো, বুঝতে পেরেছ? সেই কথাটা বলবো। আমি একবার অফ হব, তারপর আমি আসবো, কারণ এটার সাথে র্যান্ডাম যদি চলে কথাটা, তাহলে ওই কথাটার দাম থাকবে না, কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি একটু বাদে এসে বলবো। চা করছে তো, একটু চা খেয়ে আসছে। আমি বলছিলাম আমিই চা করে দিই, তো মা, আমি মোনাকে খাবার টাবার দিলাম, তো মা বলে তুই থাকিস না, তুই যতক্ষণ রান্নাঘরে থাকবি ও রান্নাঘর ছাড়বে না। তো সত্যিই ছাড়ে না, জানো না, যেমন অবস্থা আমি যেখানে ও সেখানে পায়ে থাকে। আর আজকে তো কী করেছে, উঠে এসে খাটে শোয়া ছিল, খাটের থেকে কিছুক্ষণ বাদে উঠে আসলো, উঠে এসে আমার সামনে না বসেছে, বসার পরে 2 পা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, পিছনে 2 পা দিয়ে, তারপর দাঁড়াতে পারে না, তখন আমার কোলের কাছে এসে যে গিনিপিগ বা খরগোশ যেভাবে দাঁড়ায় না, অনেকটা মানে অনেকটা বসে না পিছনের পা দুটো দিয়ে, ওরকম পিছনের পা দুটো দিয়ে বসে সামনের পা দুটো উঠে আমার কাঁধ ধরেছে। কাঁধ ধরে মুখটার কাছে মুখে নেই, শুধু ম্যাও ম্যাও, মনে হচ্ছে যেন বড়দের মতো গল্প করবে সে। আমি মাকে বললাম, মানে ও কি গল্প করতে চাইছে আমার সাথে, নাকি আমি ওর কথা ট্রান্সলেশন করতে পারছি না, সেরকম কিছু একটা ব্যাপার। মানে ও কিছু কি বলছে, যে ওখানে ওই জিনিস দেখে আসলাম, জানিস ওর বউ ওই লোকটার সাথে পালিয়ে গেছে, বা ওই বাড়ির লোক ওইখানে পরকিয়া করছে, বা রাস্তায় ওই একটা ছেলে মেয়ে দেখলাম, মানে রীতিমতো গল্প করতে বসছে। কেন? কারণ তার আগেই ওকে আমি খেতে দিয়েছি, এটা যদি খাওয়ার জন্য হতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। পুরো যেন মানে যেমন 2 বান্ধবী বসে গল্প করে, 2 বন্ধু বসে গল্প করে না, ওখানে ওটা হয়েছে, ওখানে ওটা, মানে রীতিমতো গল্প করতে বসে। তারপরে আমি সেই মাকে বললাম, ও যদি সত্যি মানুষের ভাষায় কথা বলতো না, আমার বোধহয় মানে সবসময় একটা সঙ্গ থাকতো, মানে সব রকম কথা বলার সঙ্গ। আর ও যদি একটু হেঁটে চলে যেতে পারতো, মানে বেড়াল না হয়ে একটু মানুষের মতো, সে যেমনই দেখতে হোক, তো পরীক্ষায় যদি মানে একেবারে 11 হোক, পড়াশোনায় 3 পাস 4 পাসও হোক, মানে কোনো ব্যাপার না, একটা মানে খুব ভালো সঙ্গী, মানুষের একটা ভালো ভাই বোন থাকে না, কিন্তু অন্যদিকে নেই, কেউ সঙ্গী থাকে না, সংসারী সঙ্গী, সত্যিই তাই। আমার ধরো পর্দাটা গুছাবো, ও পর্দাটার মধ্যে হাত দিতে থাকবে, মানে ও চায় কাজ করতে। হ্যাজবল খুলবো, ও হ্যাজবলটা ধরতে চাইবে, মানে 2 পায়ে দাঁড়িয়ে পড়ে। আমরা 2 পায়ে হাঁটবো, ও 2 পায়ে শুধু দাঁড়ানো না, 2 পায়ে দাঁড়িয়ে ও রীতিমতো আর একটা হাত ধরার চেষ্টা করবে, মানে ওর সাথে মানুষ বলে না হাত ধরি করে হাঁটে, বন্ধু বান্ধবের সাথে, ভাই বোন, হ্যাঁ বন্ধু বান্ধব, 2 বোন 2 ভাই হাঁটে না যেরকম, ও বা 2টো বুড়ো মানুষ একসাথে হাঁটে না গল্প করতে করতে, ও পারলে সেরকম, মানে হাঁটবে হট করে 2 পায়ে দাঁড়িয়ে একটা থাবা দিয়ে ধরার চেষ্টা করবে। এদিকে ও তো আর গ্রিপ পায় না, না এরকম অবস্থা। মুড়িটা ধরো খাচ্ছি একটু, ও মুড়ি খাবে, এরকম করতে থাকবে। এবার ধরো মুড়িটা দিচ্ছি, ও পারলে হাত থেকে নেয়। আমরা কি জানি যে ওরা মুখটা দেবে, আমরা হাতের সামনে আনলেও মুখ দেবে, ও আগে হাত দেবে,
আমার হাতের থেকেও না, মানে ও চাই ওর গ্রিফে দাও, কিন্তু ওর তো থাবা যে আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি ওকে প্লাস্টিক সার্জারি করে ওর হাত পাত লাগিয়ে দিই একদম। আমি তো মাকে বললাম যে মা, ও বোধহয় আগের জন্মে বোধহয় মানুষ টানুষ ছিল, আর বোধহয় লোকাল মানুষ ছিল, হ্যাঁ কোনো একটা লোকাল ছিল বোধহয় এই বাড়ির ওই বাড়ি। এবার আমার বাড়িতে মা বেড়াল হয়ে জন্মেছে, বোধহয় অনেক গল্প করতে চাইছি এর জন্য। ও খেয়ে আমি নিজেই বলছি, মানে এত ওরকম জানো না তো, সে কি হাসিও পায় দেখলে বলে। কি জানি এত গল্প আসে কোথা থেকে, একেবারে মানে তোমার মানুষের মতো করে গল্প করতে আসবে, একেবারে মানুষের মতো। আমি বলি তো খুব ভালো সঙ্গী, তোকে নিয়ে তুই যদি একটু মানুষ হতিস, তাও মাঝে মাঝে ভাবি যে ঠিক আছে পিঠের মধ্যে ওইটা আটকে, ওই যে বেলটা গলায় আটকাবো না, পিঠে বেলটা আটকে আর ওই যে বাস্কেট নিয়ে ওকে নিয়ে বেরোবো একদিন। তবে সবাই তো পছন্দ করে না, তো যে পছন্দ করে সেরকম লোক নিয়ে যাবো, কারণ ও খুব ভালো সঙ্গ দেয়, কোনো ব্যাপার না, মানে খুব ভালো, মানে ও চায় যে ওকে নিয়ে থাকি। মানুষ হলে তো আমার বোধহয় কোনো প্রশ্নই ছিল না ওকে। আর মানে সব জায়গায় নিয়ে যেতাম, সে ভ্যানে করে যাচ্ছি, টোটো করে যাচ্ছি, ব্যাটারির ভ্যানে যাই, একটু অটো করে যাই, মানে একটা রিজার্ভ করতাম, ওখানে যাই, ওখানে যাই, মানে আমার তো খুব ভালো লাগে এরকম। যেমন হোস্টেলেও করতাম, আসার পরে চলো একটু ওইদিকে যাই, বা একসাথে বসতাম, আমার খুব ভালো লাগতো, একসাথে মেয়েরা বসে গল্প করবো, আমার খুব ভালো লাগে ওটা, মানে সঙ্গ আমার খুব ভালো লাগে। তো গল্প করবো, কুর্তি কিনতে যাবো বা একজন নেল পালিশ কিনতে যাবো সেটা, বা ব্যাগ সেলাই করতে যাচ্ছি একসাথে, বাজার করতে যাবো, আমার এগুলি চিরকালই খুব ভালো লাগে একসাথে, মানে একটু সঙ্গবদ্ধতাটা আমার খুব ভালো লাগে। তো সেটা ওর সাথে হয়, তো এখানে তো এতটা হয় না। ওখানে হোস্টেলে যার জন্য আমার হোস্টেল, ওকে যেমন বলে হোস্টেল লাইফটা খুব খারাপ হয়, মানুষের সেইভাবে খাওয়া দাওয়া নেই। হ্যাঁ আমার আবার সেটা হয়নি, কেননা আমি তো একা থাকতাম, ছাদের ঘরটা নিয়েছিলাম, খুব ন্যারো ঘর, মানে ওটা ওনাদের একটা সেলাইয়ের ঘর ছিল না, ঠাকুর ঘরের মতো ন্যারো, একদম সরু, মানে একটা সিঙ্গেল খাটের মতো, জানোই তো ওইসব হোস্টেলের খাটগুলি কত সরু হয়, মানে হাসপাতালের বেডের মতো সিঙ্গেল খাট হয় না, তার চেয়েও সরু, ওইটুকুনি রেখে যাওয়া, হাঁটার জায়গা থাকতো না। তো সবারই তাই, সব জায়গায় তাই, তবু আমি সিঙ্গেল রুমে থাকতাম বলে। আর তবে আমার ঘরটা লম্বায় বড় ছিল, আর সামনে একটা বড় ছাদ, অনেকগুলি জানলা, সেই দিকে ঠিক ছিল, ফপসা লাগতো না। তারপরে অন্যদের, আর এই জেঠিমার বাড়িটাও তো খোলামেলা ছিল, এখন আমাদের এই বাড়ির মতো চারপাশ খোলা, বললাম না টার্নিংয়েও ওনার বাড়ি, রাস্তার উপরে অসুবিধা ছিল না। তো অন্যান্য পিজি বা হোস্টেল তো দেখেছি, বাবা খাটে উঠে শাড়ি করতে হয়, দেখেছি তো ভালো ভালো মেডিকেল কলেজের ওখানে, বাবা বাবা অন্ধকার, স্কাইলাইটটাও ঢোকে না, এদিক দিয়ে ড্রেন ওদিক দিয়ে ড্রেন। আর জেঠিমার বাড়ির সামনে বিশাল, জেঠিমার বাড়ির বিশাল ব্যালকনি, ছেলে মেয়ে বলছে, মেয়েরা অনায়াসে লাইট হয়ে সে বন্ধ রেখে জানলা খুলে রাখতো, জানলা বন্ধ করে দিত হতো, এত আলো আসতো। তারপরে বাড়ির সামনে এই দিক বিদিকহীন চওড়া রাস্তা, যাই সাইডও তোমার বন্ধ হয়, সেই সব দিক দিয়ে অনেক ভালো ছিল। আর আমি তো তখন ছাদের ঘরে, আমার তো মানে একদম শুধু ঘরটাই যা ন্যারো ছিল, আর কমন বাথরুম ছিল, মানে জেঠিমাদের সাথেই কমন বাথরুম, তবু আমাকে একটা সিঙ্গেল দিয়েছিল ছাদের মধ্যে, যেহেতু রাত বিরেতে প্রয়োজন হতেই পারে মেয়ে, তো আবার সেটা আবার করে সুন্দর টিন দেওয়া, কেননা ওটা ছিল ওনাদের ওই যে কী জানি বলে, ওই যে জলের ট্যাঙ্ক, আমরা যেমন রোদের মধ্যেই রেখে দিই, ওনারা আবার রোদে রাখবে না, জলের ট্যাঙ্ক রেখেছিল, সেটা করে ঢুকে রেখে যে টিনের ঘর করা হয়েছিল, টিন দিয়ে একদম মানে ঘরের মতো করা, উনি যত্ন করে রেখেছে, কেননা ওটার মধ্যে আবার ওনাদের অনেক মানে স্পেয়ার জিনিস, মানে কত চেয়ার টেবিল, আগেকার দিনের মানুষ তো বাবা, এই মোটা মোটা কাঠের চেয়ার টেবিল, এত থাকছা ধরে টুল, কত টুল আমি বের করেছি। আমি বলতাম যেটা আমার টুল লাগবে, নাও তুমি নাও, ওই যে ছাদে বসবো আর একটা টুলে পা রাখবো, নিয়ে নিতাম, তোমার যা যা লাগবে নিয়ে নেবে, আবার যখন ইউজ করা হয়ে যাবে, তার মধ্যে সবসময় রোজই আমি ইউজ করবো, বলে কি না, যেদিন তোমার আর মনে হবে না ওটা নেবে না, তখন আবার ওটা রেখে দেবে। তাই করতাম আমি, এবার ঘুরিয়ে টুল ইউজ করতাম, চেয়ার ইউজ করতাম, সব ফাইবারের চেয়ারগুলো, বোধহয় ওনাদের দোকান ছিল বোধহয়, সেটা নিয়ে এসেছিল, সব জিনিস তালা মারা থাকতো, আমার কাছে একটা চাবি থাকতো,
সেখানে ওনাদের একটা টেম্পোরারি বাথরুম ছিল। তো ওই বাথরুম আর ওই যে ট্যাঙ্কের জল, যার জন্য আমার অতটা সমস্যা হয় না। আমার সমস্যা হতো হচ্ছে ও বাবা ঠেঙে ঠেঙে 3 তলায় ওঠে, একবার 3 তলায় উঠে আর 2 তলায় নামতে ইচ্ছা করতো না, একবার 3 তলায় উঠলে বুকটা ব্যথা করতো তোমারটা। আর সিঁড়ি খাড়া তো আগেকার দিনের খাড়া সিঁড়ি, সেই নাহলে অসুবিধা ছিল না। সব সময় ছাদ, মানে সে ছাদেও শুয়েছি কত, আর পুরো ছাদ জুড়ে তো আমারই জামা কাপড়। আমার জামা কাপড় তুলতেও হতো না, এত ছিল, আরাম ছিল, খুব আরাম ছিল। তারপর জেঠিমা রান্না বান্নাও করতো, আমার কোনো সেরকম অসুবিধা আমার হয়নি। এবার অসুবিধা বলতে মানে আমার যেরকম ঘরে থেকেছি তাতে অনেকেরই অসুবিধা হবে না। আর যদি তো আমি খুব বেশি ছড়ানো ছিটানো ঘরে থেকেছি, নিজেরই 2-3টে বাথরুমে অভ্যস্ত, সেই হিসাবে বেশির থেকে কমে থাকা যায় না, তো সেইটুকুনি আমাদের সমস্যা হয়েছে। আর 3 তলায় ওঠা, তারপর আমি সবসময় ওসব কলকাতায় কারেন্ট ফারেন্ট যেত না, আর আমার জেঠিমা আমার জন্য 2খানা ফ্যান 3খানা লাইট সবসময় দিয়ে রেখেছিলেন, যার জন্য আমার সমস্যাটা হয়নি কখনো। মানে লাইট ফ্যানের সমস্যাই আমার হয় না। অনেকে যেমন এক ঘরে, আমি যখন ঘরে গেছি তখন দেখেছি একটা লাইট একটা ফ্যান, পরে আমি 2খানা ফ্যান লাগিয়েছি আমার, এবং র্যান্ডম আমার ফ্যান চলতো। কোনো একটা ফ্যান যদি কোনো সময় খারাপ হয়ে যায় আমি চিল্লিয়ে, তখন ঝগড়াঝাটি করে একাকার করে দিয়েছে, আমাকে এখনই ফ্যান দিতে হবে, ফ্যান ছাড়া আমি থাকতে পারতাম না। তখন থেকে জেঠিমা বললো যে এত ফ্যান, আমার আগের যে বোর্ডার ছিল সে সকালে বেরোতো বিকেলে আসতো, সেই হিসাবে উনি লাইটের বিল নিতেন না, ইলেকট্রিক চার্জ নিতেন না উনি। তুমি এত ফ্যান চালাও এবং তোমার বেরোনো ঢোকার কোনো টাইমের ঠিক নেই, কোনো দিন তুমি একদমই মানে একদম সন্ধ্যাবেলা বেরোচ্ছে, সারাক্ষণ তোমার লাইট ফ্যান চলছে, তাহলে তো আমার অন্যরকম বিলিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে। দাও বসিয়ে ওই যে কী জানি নাম, সে মিটার সাবমিটার বসিয়ে দাও, আমি ইচ্ছে মতো ফ্যান চালাবো। আর তবে আর একটা জিনিস, সাবমিটার বসাও, বড় লাইট দাও, মানে বেশি বেশি পাওয়ারের লাইট দাও। জেঠিমারা অবাক হয়ে যেত, বলে কি এটা করে দিয়েছে, তারপরে এত পাওয়ারের লাইট লাগছে, এত পাওয়ারের লাইট 2টো লাগবে। আর আমি সারা রাত লাইট চালিয়ে ঘুমাতাম, 2টো না, একটা লাইট চালিয়ে। আমি লাইট অফ করে ঘুমাতেই পারতাম না, 0 ছিল, মানে নাইট বাল্ব ছিল, তাও আমি চালিয়ে ঘুমাতে পারতাম না, আমি লাইট জ্বালিয়েই ঘুমাতাম। যার জন্য প্রচুর বিল আসতো, জানো তো, প্রচুর বিল আসতো, আমি প্রচুর বিল দিতাম। সারাক্ষণ আমার ফ্যান চলতো, সারাক্ষণ, হয় এই ফ্যান নয় ওই ফ্যান, কোনো কোনো সময় তো 2টো ফ্যান চালিয়ে রাখতাম আমি। তারপর ফ্যান খারাপ হতো, যদি কখনো ফ্যান হতেই পারে ইলেকট্রনিক্স গুডস খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে সাবস্টিটিউট ফ্যান দেওয়া হতো আমাকে, আমি এক ফোঁটা অন্য ফ্যানে থাকতে পারতাম না। মানে সঙ্গে সঙ্গে যে একটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, জেঠিমা ফ্যানটা একটু হতেই পারে ওইভাবে আরও কাছে চাবি দেওয়া থাকতো, 2টো চাবি অল্টার হতো সবসময়। আমি ফ্যান ছাড়া আমি থাকতেই পারতাম না কখনো, সেই হিসাবে খুব আরামে থেকেছি। তারপর জেঠিমা রান্নাবান্না করে দিত, যেহেতু জেঠিমাদের লাইট রান্না, একেবারে আমাদের বাড়ির মতো রান্না, হ্যাঁ একেবারেই আমাদের বাড়ির মতো রান্না, রান্না কি পাতলা, বাপরে বাপ, তা আমাকে খাইয়ে খুশি হতো। সেই হিসাবে আমি, সেই তো বলে, আমি ওদের বিশ্বের সব জায়গায় গিয়েই মানিয়ে নিতে পারবো, বেড়ার ঘরেও মানাতে পারবো, মেদিনীপুরদের সাথেও মানাতে পারবো, বাঁকুড়ার সাথেও মানাতে পারবো, বরিশালের সাথেও মানাতে পারবো। জেঠিমাদের কলাইয়ের ডাল সব। আমি শুধু একটা জিনিস রাখতাম কি, অন্য মেয়েদের খুব অসুবিধা হতো, ডিস্ট্রিক্টের মেয়েদের, ওরা ডিস্ট্রিক্টের মানুষ তো একটু রিচ, হ্যাঁ, অসুবিধা হতো, একটু পেঁয়াজ ফোড়ন দেয় না রান্নায়, মাংস খেলেও লাইট একদম, হ্যাঁ। আমি কী করতাম বুদ্ধি মানে আমার আবার যে কোনো রান্নায় না, রান্না না মানে আমি এবার একটু ভাতটা, একটু ঘি ভাত, মাখন ভাত খেতে ভালোবাসি, আমার বাবার মতো। বাবা ভীষণ মাখন খেতে ভালোবাসতো, মানে অনেক সময় মা তো ঝগড়া করে উঠতো যে এত এত কিছু পদ, তার মধ্যেও তুমি মাখনটা খেলে কেন, একটু বলে কি একটু গরম ভাত হলে একটু মাখনের গন্ধ, যেমন আমার গরম ভাত হলে একটু ঘিয়ের গন্ধ না হলে আমি খেতে পারি। অনেকে যেমন তেল দিয়ে মাখে আলু সেদ্ধটা, আমি খেতে পারি না। তো সেই হিসেবে আমি দেখলাম যে এরকম সমস্যা, সবাই কাউ মাউ করিস, তারপর কেমন খেতে পাচ্ছি না, আলু ভাজাটা পর্যন্ত মুখে দিতে পারছি না। আর ওইসব ভাতটা করার মেয়ে তো, ধরো মাংসটা করে ওরা নিজেদের বাড়িতে একেবারে তেল মশলা আলুগুলি ভেজে তুলে মাংসটা প্রায় ভাজা ভাজা করে অনেক কিছু করে ওদের যেভাবে খাওয়া করে, জেঠিমা তো তা করবে না। তার মধ্যে জেঠিমার বাড়ি, জেঠিমার থাইরয়েড, জেঠিমার আর্থ্রাইটিস, জেঠিমার সুগার, জেঠিমার হার্টের প্রবলেম, সে তো হারগিজ করবে না, তার মেয়েকেও সে সেইভাবেই রাখে। তো
একেবারে লাইট টাইট রান্না হয়, খুবই লাইট, মানে স্বাস্থ্যবর্ধক রান্না। তো স্বাস্থ্যবর্ধক রান্নায় স্বাভাবিকভাবেই টেস্ট কম হয়। তো সেই এমনি কিন্তু পিস টিস সব বড় দেবে, সে মাছের পিস বলো মাংসের পিস বলে এত বড় বড় করে দেবে সব কিছু, এবং সবাইকে একদম ঠিকঠাক। একটা সলিড মাংস আর লেগ পিস, একটা সলিড মাংস লেগ পিস, মানে লেগ পিস শুধু লেগ পিস আনতে গেলে কিন্তু দাম বেশি পড়ে, এতগুলি মাথা পিছু লেগ পিস আনবে তুমি বড় বড়। তো যাই হোক, কিন্তু রান্না ওই পাতলা পাতলা। তো আর মেয়েরা অনেকে তো চিলি চিকেন কিনে এনে খেত, কেউ ওই দিয়ে খেত, ওরকম আমার লাগতো না। আমি একটু লঙ্কা আর ঘি রাখতাম, আমার জেঠিমা দেখতো ওই ঘি আর লঙ্কা এই মেয়েটার লাগবে। আমি ঝগড়াঝাটির মধ্যে নেই, আমি একটুখানি ঘি যখন দেখতাম ওই ঝোলটায় স্বাদ নেই, আঙুল দিয়ে দেখে নিতাম, আমি বেশ একটু ঘি দিয়ে নিলাম। পাশে মাছটা ওই মানুষ লোকে যেমন মাছ ভাজার মতো করে খায়, আমার সাথে ওইসবের কোনো, আমার সাথে গন্ডগোল হতো সবসময়। মানে গন্ডগোল যেটা আমার সাথে হওয়ার টপিক হচ্ছে, এক হচ্ছে চান। আমার চানের কোনো টাইমের ঠিক নেই। দেখো, সবার সাথে থাকতে গেলে শরিকি বাড়ি বলো, হোস্টেল টোস্টেল বলো, সবারই নির্দিষ্ট একটা চানের টাইম, যেটা আমি করতাম না। কখনো 8টায় ঢুকবো, কখনো 9টায় ঢুকবো, কোনো সময় 11টায় যাবো, কোনো সময় 1টায় যাবো, কোনো সময় 2টোয় যাবো, আমার টাইম মতো আমি যাবো। আর বেড়ে যায় তখন কে বলবে এটা একটা অন্যের বাড়ি, তখন মনে হবে ভাড়াটার মালিক বা মা মেয়ে ফেরুন কাউ কাউ আমার এই বাড়িতে চান নিয়ে ঝগড়া। আমার সাথে যত ঝগড়া চান নিয়ে, চান নিয়ে। এখানে কোথাও খাওয়া নিয়ে করি, তাও করি না এখন, চান নিয়ে আমার চিরকালই ঝগড়া, যেখানেই গেলাম আমার চান নিয়ে ঝগড়া। মানে ঝগড়া মানে সে কথা কাটাকাটি, বকা বকি, ওখানেও বকা খেতাম চানের জন্য। একটা নির্দিষ্ট টাইমে তুমি চান করো না, আমার তো একটা হোস্টেল, তারপরে কোনো মোটরে জল ভরা আছে, সব কিছুর ব্যাপার থাকে। তুমি হুশ হাস করে 2টোর সময় এসে কল ছাপছো, মেয়েরা ঘুমাতে পারছে না, এই আর কি। আমাকে নিয়ে যার সবচেয়ে বেশি জল খরচ আমার। সেই বলে কি, দেখো যতক্ষণ ও চানে থাকে ততক্ষণ ওর কলটা সারাক্ষণ চলতে থাকে, মানে ট্যাপ কলটা সারাক্ষণ ট্যাপ কলের আওয়াজ করছে। আমার মানে আমি বোধহয় 3 জনের জন্য একা করতাম কাজ। তারপরে সবচেয়ে বেশি টাইম নিতাম আমি, জেঠিমা বাথরুমের মধ্যে ঘড়ি লাগিয়ে দিল, তাও সবচেয়ে বেশি টাইম আমার। কাউ মাও কাউ মাও বাঁধানো ঝগড়া, চান নিয়ে বহুত বেঁধেছে, আর ঘর অগোছালো নিয়ে। মানে এতগুলি মেয়ে একসাথে থাকে, তাও ওদের কি বোধহয় এতগুলো মেয়ের একার যা জামা কাপড় আছে তার 10 গুণ জামা কাপড় তুমি নিয়েছো, এটা তো হোস্টেল। হ্যাঁ, তুমি কী করে বাড়ির মধ্যে যখন যা পাচ্ছ কিনছো, আর ডাই করে রাখছো, গুছানোর তো নাম গন্ধ করিনি কোনোদিন। তারপরে জেঠিমার কত জিনিস ছিল আমার ঘরে, মানে আমাদের দেওয়া হয়েছিল আমাকে। অন্যান্যদেরকে তো লাগে সে কী বলে বেডিংস আনতে হয়, আমাদের বেডিংস আনতে হয়নি, বেড দেওয়া হয়েছিল আমাদেরকে বেডিংস সাথে, মানে তোষক টোষক সব, বালিশ টালিশ সব ছিঁড়ে গেছে আমার। আমি এমনভাবে দলা করে রেখেছি, ইঁদুরে খেয়ে একেবারে ফেলা ফেলা করে দিয়েছে, আর লেগে গেছে, অনেক লোকসানও হয়েছে অনেক। তারপরে সারাক্ষণ লাইটের লোকানো, কিছু একটা হলে অন্য মেয়েরা যেমন একটু সহ্য করতো, তুমি এটা না আর একজনকে ফোন করবো না, আমি এবার ব্যতিব্যস্ত করে রেখেছিলাম, কারেন্ট ছাড়া আমি থাকতে পারি না, বুঝেছো? ব্যাস এইটুকুনি আমার ওই ছিল। এর বাইরে সবাই বলতো যে খুব শান্ত ঠান্ডা, ওর মানে একবার চানটা করে চলে গেলে আমার সাথে এক যোগাযোগ নেই। অনেক সময় তো রাত্রেবেলাও জেঠিমা বলতে, এসে তো একটু বলতে হয় যে তুমি এসেছো, আমি তো একটা চিন্তায় থাকি। অনেক সময় তো এসে আমি সোজা 3 তলায় উঠে যেতাম, আমার একতলা 2তলা 3তলা, জেঠিমার সাথে একটুখানি নক করো, ওপরে গিয়ে ফোন করে বলতাম আমি এসেছি, তুমি লাইট অফ করো, এরকম। তারপর বলতো জেঠিমা গাড়িটি একটু নামো, তোমাকে তো দেখি না 5-6 দিন হয়ে গেল, আসো তুমি ওপর দিয়ে চলে যাও। হয়তো আমি চান যখন যাই তখন হয়তো জেঠিমা মন্দির টন্দিরে গেছেন, দেখা হয় না, আমার কাছে একটা চাবি দেওয়া থাকতো, ঢুকে পড়তাম আমি ওনার ফ্ল্যাটটাতে ঢুকে পড়তাম, ফ্ল্যাটের চাবিটা দেওয়া থাকতো। বলে কি এর জন্য কি মানুষ একটু দেখা করে না, একটু কথা বলে না? এই জন্য অনেক সময় ফোন টোন করে আগে বলতো যে আজকে তুমি কাজের থেকে এসে আমার বাড়িতে আসবে, আমার ফ্ল্যাটটায় ঢুকবে, মানে আমার রুমটায় ঢুকবে, কথা আছে। গিয়ে দেখলাম লুচি করেছে, তরকারি করেছে, বুঝেছো, এই আর কি। হ্যাঁ, পরে কথা বলছি, আবার আসি, মোবাইলের চার্জটা চলে গেছে, আসবো আবার।